টেস্টেরও কলকাতা ব্যবস্থা হয়েছে। এখন সেই টেস্ট করে জানা যেতে পারে যে বাচ্চা আসছে তার থ্যালাসেমিয়া আছে কি না। এইভাবে আপনারা আগে এটা প্রতিরোধের জন্য সবাই মিলে এগিয়ে আসুন। প্রত্যেকটা মানুষ তার আশেপাশের লোকজনকে বলুন বিয়ের আগে অন্তত যেন থ্যালাসেমিয়া কেরিয়ার টেস্টটা করে, কারণ আইনের মাধ্যমে এটা এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না। প্রত্যেকটা মানুষকে জানা দরকার, তবেই সে আইনটা ফলপ্রসূ হবে যে বিয়ের আগে থ্যালাসেমিয়া কেরিয়ার টেস্ট করে নাও। দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসার দিক, যেটা নিয়ে মূলত আমি বলবো যে এটা নিয়ে আমরা অনেকেই হতাশগ্রস্ত হয়ে পড়ি। বাড়িতে একটা থ্যালাসেমিয়া বাচ্চা জন্মালে বা অনেকেই অনেক রকম বলে, কিছু ক্ষেত্রে আমাদেরও দোষ আছে, আমরা ঠিকমতো তাদেরকে সঠিক দিশা দেখাতে পারি না। একটা কথা আমি জোর দিয়ে বলে যাচ্ছি, আমার 30 বছরের অভিজ্ঞতা, থ্যালাসেমিয়া পেশেন্ট যদি সঠিক চিকিৎসার মধ্যে থাকে তারা স্বাভাবিক জীবনযাপন করে। এই জিনিসটা কিন্তু আপনারা খুব ভালো করে জেনে নিন। থ্যালাসেমিয়া রোগী যদি সঠিক চিকিৎসার মধ্যে থাকে স্বাভাবিক জীবনযাপন করে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে সেটা সম্ভব। এটা বিদেশি লোকের চিকিৎসা, এইভাবে হাল ছেড়ে দিলে হয় না। প্রথমত হচ্ছে থ্যালাসেমিয়ার বিভিন্ন ভ্যারাইটি আছে। একদিকে যেমন আমরা অসুবিধার মধ্যে পড়ি, আমাদের পশ্চিমবঙ্গে বিটা ভ্যারাইটি বেশি। অনেক থ্যালাসেমিয়া পেশেন্টের রক্ত নাও লাগতে পারে, এরকম আমার অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট আছে রক্ত লাগে না। আমার অনেক পেশেন্ট বিয়ে থা করে, বাচ্চা কাচ্চা, সবাই চাকরি বাকরি। আমার মনে হয় এমনি জেনারেল পপুলেশনের থেকে আমার পেশেন্টগুলো বেশি চাকরি বাকরিতে যুক্ত। হাল ছেড়ে দেওয়ার হতাশ হবার কিছু নেই। এবার আপনাদের দেখতে হবে, আমি নিজে দেখছি ব্যাপক পরিবর্তন সব দিকেই হচ্ছে। আগে হোল ব্লাড দিয়ে ব্লাড দেওয়া হতো, এখন বিভিন্ন কম্পোনেন্ট প্রিপারেশন হচ্ছে। এবার যেগুলো নিয়ে ভুল ধারণা, একটা হচ্ছে প্রথম খাবার দাবার নিয়ে কিছু চার্টও বেরোয় বিভিন্ন দিকে, যেগুলোর সবটার বিজ্ঞান ভিত্তিক নয়। বেশি মাথা খারাপ করবেন না খাওয়া দাওয়ার ব্যাপারে। সাধারণভাবে আয়রন রেস্ট্রিক্টেড ডায়েট, আয়রন ফ্রি ডায়েট, এটা তো পাওয়া যায় না। সব খাবারেই অল্প কম বেশি এই রকম এটা ওটা আছে। যে ধরনের খাবার খেলে সে আয়রনটা খুব বেশি মাত্রায় খাবারে আছে এবং শরীরে তাড়াতাড়ি ঢুকে যেতে পারে, সেই খাবারগুলোই খালি বারণ। প্রথম হচ্ছে আর্টিফিশিয়াল ফুডের মধ্যে যেগুলো আয়রন টনিক, যেগুলো ফর্টিফাইড, মানে আমাদের পপুলেশনে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটাই মূল সমস্যা থ্যালাসেমিয়ার থেকেও। যার জন্য যখন ফর্টিফাই করে আয়রনটা এমন ফর্মে ঢোকায় যেটা শরীরে চট করে ঢুকে যায়। এখন যেমন ভিভা, হরলিক্স, মুক্তমুখ যেগুলো স্বাস্থ্যকর করা হয়েছে, কিন্তু তার যে আয়রনটা শরীরে চট করে ঢুকে যাবে। আর্টিফিশিয়াল ফুড খাওয়াবেন না। স্বাভাবিক খাবারের মধ্যে একমাত্র দুটো জিনিসের রেস্ট্রিকশান আছে বইতে, একটা হচ্ছে রেড মিট আর একটা স্পাইন্যাক বলে, মানে পালং শাকের গোত্রীয়। এবার আমি এটা প্রকাশ্যে বললে ভুল ব্যাখ্যা হবে। যদি কারোর ফেরিটিন 1000-এর নিচে থাকে, 10-এর উপর হিমোগ্লোবিন থাকে, কোনো ফুড রেস্ট্রিকশান লাগে না। আমি সাধারণভাবে বলছি, ফুড নিয়ে বেশি চিন্তা ভাবনা বাচ্চাকে না খাইয়ে ম্যালনারিশ করা করবেন না। সাধারণভাবে আর্টিফিশিয়াল ফুডগুলো খাওয়াবেন না। স্বাভাবিক যে খাবার প্রকৃতিজাত সেগুলো খাওয়াবেন। রেড মিটটা অফিসিয়ালি বারণ। কোনো বাচ্চা যদি কোনো অনুষ্ঠান পড়বে 1 পিস 2 পিস খেয়ে নেয়, তাতে সে অসুস্থ হয়ে যাবে না। এটা আপনাদের আশ্বস্ত করার কথা বলছি। আর প্রোটিন জাতীয় খাবার এগুলো খাওয়াতে হবে। আর ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়, এটা বারবার ব্লাড নিতে শরীরে ব্লাডটাকে তরল রাখার জন্য রক্তটাকে কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট মেশাতে হয়, যেগুলো শরীরে সবসময় ঢোকে, ক্যালসিয়ামটাকে বার করে দেয়। ওই জন্য ক্যালসিয়াম বেশি আছে এই জাতীয় খাবার, যেমন দুধ বা দুধ জাতীয়। কেউ হয়তো দুধ খেতে ভালোবাসে না, ছানা করে খাওয়ান, অনেকে বাড়িতে দই কেটে খাওয়ায়। এইগুলো বেশি করে খাওয়াবেন। স্বাভাবিক খাবার খাওয়াবেন, ফলমূল, শাকসবজি। বেদানার রসটা একটু বেশি আয়রন আছে, অনেকেই খায় না, আবার কেউ আবার বেশি খায়, সেগুলো করবেন না। আমাদের বইতে আছে সব থেকে আয়রন কন্টেন্ট বেশি হচ্ছে কাঁকড়ার মাংসে। তো কাঁকড়ার মাংস কজন খায়? সাধারণভাবে এই নিয়ে এত রিসার্চ করার দরকার নেই, স্বাভাবিক খাবার খাওয়াবেন। এবার
ট্রান্সফিউশন, রক্ত দেয়া, কখন রক্ত দিতে হবে, এটা এমনিতে বলে হিমোগ্লোবিন 9-10 রাখতে হয়। তা 9-10 রাখবেন কোথায়? ব্লাড ব্যাংকে ব্লাডটা থাকলে তবে তো অন্তত 8 রাখার চেষ্টা করবেন যারা রেগুলার ট্রান্সফিউশন দেয়। তাহলে ভবিষ্যৎ জীবনে তার কোনো ডিফর্মিটি বা হাড়টা বিরাট এনলার্জ হয়ে যাওয়া এগুলো হবে না। অন্তত 8টা দেখবেন। অনেক ক্ষেত্রে ব্লাড ব্যাংকে থাকে না, ডাক্তারবাবু রাগ করলে লাভ নেই, তখন তাদের সাথে সহযোগিতা করুন, বেশি করে ক্যাম্প করুন যাতে তাদের সেই সমস্যাটা সমাধান করে দেওয়া যায়। আর যাদের রক্ত কম লাগে, ইন্টারমিডিয়েট, একটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, 3-4 মাস পর লাগে, 6 মাসে লাগে, কারো কারো এমনিতে লাগে না, জ্বর জ্বালা হলে লাগে, তাদের অন্তত 7 রাখবেন। 7-এর নিচে না হলে হাড়গুলো দুর্বল হয়ে যায়। অনেক ক্ষেত্রেই যারা অ্যাডাল্ট থ্যালাসেমিক, আমাদের দেশেও অনেক হয়ে গেছে, বাইরের দেশে, তাদের কি হচ্ছে, বড় সমস্যা ফ্র্যাকচার হচ্ছে, কারণ হাড়গুলো স্পঞ্জি হয়ে যায়। 7-এর নিচে অন্তত যারা ইন্টারমিডিয়েট তাদের রাখবেন না। এবার কতদিন পর দিতে হবে সেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। এক